This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দেখে মনে হচ্ছে প্রকৃতি রুদ্র রোষে আমাদের সবার ওপর ঝাঁপিয়ে পড়ছে। আপাতত যেটা দেখা যাচ্ছে, হিমালয়ের ওপর যেন প্রকৃতি তার যাবতীয় ঝাল মেটাচ্ছে। প্রকৃতির টার্গেট এখন হিমালয়। এমনিতেই এবার অবশ্য এরকম হতে পারে একটা ধারণা তো ছিল, কারণ আবহাওয়া দপ্তর থেকে বলেই ছিল যে এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু এই রকম বৃষ্টি হবে দেখলেন তো, জম্মুতে এক দিনে গোটা মাসের বৃষ্টি হয়ে গেছে। এটা কেউ ভেবেছিল? এবার যেগুলো এরকম পাহাড়ি অঞ্চল, সেখানে এরকম পাহাড়ি নদীগুলোতে যদি হঠাৎ করে এরকম বৃষ্টি হয়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। দেখলেন পরপর হড়পা বান আসছে, এবং এই হড়পা বানের সব থেকে বিপজ্জনক দিক হচ্ছে এ তো আগের থেকে কিছু বোঝা যায় না, কখন নামবে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আপনি নিজেকে বাঁচানোর প্রস্তুতি নেওয়ার কোনো কিছুর সময় পাবে না। এবং সত্যি কথা বলতে কি, এই মাত্রায় বৃষ্টি হবে, সেটা কিন্তু ওই বৃষ্টি বেশি হবে ঠিক ছিল, কিন্তু আবহাওয়াবিদরা বুঝতে পারেনি এই লেভেলের বৃষ্টি হবে। কোথাও গিয়ে প্রকৃতি হয়তো আমাদের কিছু শিক্ষা দিচ্ছে, অথবা প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, হতে পারে। সব কিছুর পেছনে তো একটা কারণ থাকে। কিন্তু এটা তো পরিষ্কার যে অপারেশন সিঁদুরের পর সাম্প্রতিককালের কঠিনতম লড়াইয়ের মুখে এসে দাঁড়িয়েছে আমাদের সরকার। অপারেশন সিঁদুর সেটা তো একটা নির্দিষ্ট দিক, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সাধিত হয়েছিল। সন্ত্রাসকে শাস্তি দিয়ে ন্যায় প্রতিষ্ঠার লড়াই ছিল। সন্ত্রাসবাদী আর তার মদতদাতাদের শাস্তি দেওয়ার যুদ্ধ ছিল। এবং সব থেকে বড় কথা, ওটা একদিকে আত্মরক্ষা, অন্যদিকে প্রত্যাঘাত, আঘাত ছিল না। আর এই যুদ্ধটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ। এটা তো প্রকৃতির রোষের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার যুদ্ধ। ওই ক্ষেত্রেও, মানে অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও দেশবাসীকে রক্ষা করার তাগিদ ছিল, কিন্তু যাদের সাথে লড়াইটা ছিল তারা তো চেনা শত্রু। এবং সব থেকে বড় কথা, তারা মুখের অমারিতং জগৎ, কিন্তু প্রকৃতির মার ওটা তো পুরো বিশ্বের পার আর কি। ওটা ছিল ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, আর এই যুদ্ধ এটা তো হচ্ছে রাজধর্ম পালনের যুদ্ধ। আর শুধু তো ভারত নয়, এই উপমহাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি যে ভারত দায়বদ্ধ, তারই তো প্রমাণ দিল নয়াদিল্লি। বললাম না, প্রকৃতির সাথে লড়াই হয়তো অসম, মানুষ প্রকৃতির সামনে অসহায়, তবু কখনো কখনো মানুষ তার ভাবনা চিন্তা দিয়ে নিজের চেহারাটাকে বাড়িয়ে তুলতে পারে, নিজের ছায়াটাকে বড় করে দিতে পারে। তারই তো প্রমাণ এই নয়াদিল্লির এই সিদ্ধান্তটা। খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে আমরা কি শুনছিলাম? পাকিস্তান থেকে আমরা বারবার হুমকি শুনছিলাম। সাম্প্রতিককালে আমরা কোন আঘাত পেয়েছি? পাকিস্তানের পাঠানো জঙ্গিরা আমাদের দেশের বৈসারন ভ্যালিতে আমাদেরই ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে হত্যা করেছে। আর তার বদলে ভারত কি করলো? তাদের দেশের ১.৫ লক্ষ মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত রক্ষা করলো। পাকিস্তানিরা কি বলেছিল? ভারত বন্যা করে দেবে, বাঁধ দিয়ে জল আটকে রেখে যখন তখন জল ছেড়ে দিয়ে তাদের দেশকে ভাসিয়ে দেবে। বুঝতে দেবেন এটা ভারতের একটা ষড়যন্ত্র। বাস্তবে কি হলো? বাস্তবে ঘটলো সেরকমই, কিন্তু সেখানে ভারতের ভূমিকাটা ঠিক উল্টো হয়ে গেল। চন্দ্রভাগা নদীর একটা উপনদীতে বন্যা হতে পারে, এই কথাটা পাকিস্তান জানতো না।
জল ছাড়তে ভারত বাধ্য, এটা সবাই জানেন, যে যদি কোনোভাবে প্রচুর বৃষ্টি হয়, এই যে পরিমাণ বৃষ্টি, মানে একদম বাঁধন ছাড়া আকাশ ফাটা বৃষ্টি, হিসেবকে ভুলিয়ে দেওয়া বৃষ্টি, সেরকম যদি হয় একটা সময়ের পর ওই বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোর জল ধারণ ক্ষমতার বাইরে চলে যায় গোটা বিষয়টা, তখন বাধ্য হয়ে তখন তো এই বাঁধ থেকে জল ছাড়তে হয়। এই একই জিনিস তো প্রত্যেকবার আমাদের রাজ্যও ফেস করে। যখন এই ফরাক্কা থেকে জল ছাড়তে হয়, বাধ্য হয়ে ছাড়া হয়। যখন ডিভিসি জল ছাড়ে, কেন্দ্র রাজ্য এর মধ্যে একটা চাপানুতোর চলে, ক্ষোভ বিক্ষোভ দোষারোপ সব চলে, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানেন এটা তো হবিতব্য, কিছু করার নেই। কারণ ওই সময় যদি জল না ছাড়া হয়, যদি তার ক্ষমতার বেশি জল আটকে যায়, তাহলে তো বাঁধ ভেঙে যাবে। এক্ষেত্রেও তো তাই হয়েছে। ও চন্দ্রভাগা নদীর ওপর যে বাঁধগুলো রয়েছে সেগুলো উপচে পড়ছিল প্রায়। এবার সেখান থেকে যদি জল না ছাড়া হয়, তাহলে তো ওই বাঁধ ভেঙে যাবে, আরও বড় বিপর্যয়, যে মানে পথে যা পড়বে সমস্ত কিছুকে ভাসিয়ে নেবে। তাই জল ছাড়াটা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু সেই জলটা বর্তমান সময়ে যা পারস্পরিক সম্পর্ক ছাড়া হচ্ছে, এটা ভারত পাকিস্তানকে নাও জানাতে পারতো, কিছু বলার ছিল না পাকিস্তানে। সারা দিন ধরে যারা প্ল্যান করছে আমাদের সর্বনাশ করবে কি করে, তাদের সাথে এমনি সময় কেন, এই সময় তো বিশেষ করে কোনো রকম সৌজন্য দেখানোর প্রশ্নই ওঠে না। কিন্তু দেশটার নাম তো ভারত। তাই ইসলামাবাদের ভারতীয় দূতাবাস এই নিয়ে পাকিস্তানকে যথাসময়ে সতর্ক করে দিয়েছে। প্রথম থেকে সতর্ক করছিল যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে যদি একটা সময়ে এরকম দাঁড়ায় আর জল ধরে না রাখা যায়, তাহলে কিন্তু এই চন্দ্রভাগার এই যাবতীয় যে উপনদীগুলো আছে এখানে বন্যা হয়ে যাবে। আর তাহলে কিন্তু এর চারপাশে নদীর অববাহিকায় যে সমস্ত মানুষজন আছে, এরকম যদি হরকা জল নামে, তখন কিছু করতে পারবেন না। কারণ শুধু তো ওই বাঁধ ছাড়া জল না, তারপরেও তো বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি এই উপমহাদেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিছুদিন আগেই তো ঠিক একইভাবে হড়পা বানে পাকিস্তানে 300-রও বেশি মানুষ ভেসে গেছে। ফলে এক্ষেত্রেও সেরকম কিছু হতে পারত, এবং এই নদীর ক্ষেত্রে সেই সম্ভাবনাটা আছে। এটাই ভারত সতর্ক করে দিয়েছিল পাকিস্তানকে। আর তারপরেই ওই নদীর অববাহিকার থেকে 1.5 লক্ষ মানুষকে সরে যেতে বলে পাকিস্তান। বলে, ব্যবস্থা করেনি, কারণ সেটা করার ক্ষমতা পাকিস্তানের নেই, ওই তারা নিজেরাই সরে গেছেন। পাকিস্তান সেনা নামিয়েছিল বটে, কিন্তু ওই সেনার ত্রাণ বা উদ্ধার কার্য কোনোটারই ট্রেনিং নেই। ওরা শুধু যেন জঙ্গি সেজে অন্য দেশে ঢুকে অসতর্ক নিরস্ত্র মানুষের ওপর আঘাত হানতে। তাই জন্য এদের কোনো কাজে নামিয়েও কোনো কাজে লাগতো না, এটা তো খুব পরিষ্কার। আর ওখানকার মানুষজন সেটা বুঝে গেছিলেন, এদের দ্বারা কিছু হবে না, তারা নিজেরাই সরে গেছিলেন, নিজেদের বাঁচানোর ব্যবস্থা করেছিলেন। এবার দেখুন, ভারত যদি না বলতো, পাকিস্তানের কোনো বিপর্যয় নির্ণায়ক সতর্কতামূলক পূর্বাভাসের ব্যবস্থাই নেই। ওদের অল ওয়েদার ফ্রেন্ডকে চীন, সেই চীনও তো ওয়েদার রিপোর্ট দেয়নি। আর বাকি রইল কারা? এখন যারা তাদের বড় ভাই, হর্তা কর্তা বিধাতা, তুমি আমার সব কিছু, সেই আমেরিকা বা ট্রাম্প, তারাও কিচ্ছু বলে। প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে কোনো পূর্বাভাসের বন্দোবস্ত করেনি। আসল কি জানেন, এগুলো শিক্ষামূলক সময় পাকিস্তানিদের জন্য। তাদের এটা বুঝে নেওয়া উচিত যে এই পাকিস্তানিরা বাঁচলো কি মরলো, তাদের বিভিন্ন সময় যারা বন্ধু সেজে আসে, তাদের কিচ্ছু এসে যায় না। আর যাদের তারা সব সময় শত্রু বলে মানে, সেই ভারতের মানবিকতার দায় রয়েছে। নিরীহ পাকিস্তানিরা জলে ডুবে মরবে, আর আমরা পাড়ে বসে মজা দেখব, এই মানসিকতা ভারতের নেই। আর তাই জন্যেই চীন, আমেরিকা সবাই মুখ ঘুরিয়ে থাকলেও ভারত পাকিস্তানকে সঠিক সময় সতর্ক করে দিয়েছে, ওই 1.5 লাখ মানুষকে বাঁচার সুযোগ করে দিয়েছে। একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র আর একটা গণতান্ত্রিক শক্তি, শুভ মনস্ক একটা দেশের ফারাক এটাই। দেখুন, এমনিতে তো সারা বছর প্রত্যেকটা মুহূর্তে এই রাজনীতিকদের আমরা
শুলে চড়াই। সবসময় আমরা বিশ্বাস করি, দেখি তারা কিভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। কিন্তু কখনো কখনো জানেন তো, এরকম মুহূর্তগুলোতে একটা রাজনীতিকদেরও বা সরকারের একটা মানবিক সিদ্ধান্তকে প্রশংসা না করে উপায় থাকে না। তাও আবার কোন সময় খেয়াল করে দেখুন। বিলাবল ভুট্টো জারদারি বলছেন সিন্ধুতে জল না বইলে ভারতের রক্ত বইবে। শেহবাজ শরীফ বলছেন জল আটকালে যুদ্ধ হবে। খাজা আসিফ থেকে ইশাকদার, পাকিস্তানের ছোট বড় যেরকম সাইজেরই সব বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, সবাই এক জায়গায় পারফেক্ট, এক সুর। হুমকি, আর কি হুমকি? ভারতকে নাকি উড়িয়ে দেবে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কয়েকদিন আগে আমেরিকার ফ্লোরিডায় গিয়ে কি বলেছিলেন মনে আছে? পাকিস্তান নাকি পরমাণু শক্তিধর দেশ, তারা ডুবছে বুঝতে পারলে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে। এবার ভাবুন, পাকিস্তান অর্ধেক কেন, পুরো ডুবে আছে। অর্ধেক ডুবেছিল এই ভারতের সঙ্গে লাগতে গিয়ে। অপারেশন সিঁদুরে যখন একের পর এক মিসাইল তাদের বিভিন্ন ওই বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে আছড়ে পড়েছিল, শাহবাজ শরীফ তো নিজেই বলেছিলেন তারা ঠিক করেছিলেন যবে একটুখানি উঠে কিছু করবেন, ঘুম ভাঙার আগে দেখেছেন ভারত মেরে দিয়ে চলে গেছে, তখন আর কিছু করার নেই। তাহলে বাকি ছিল নাকি? অর্ধেক তো ওখানেই তারা ডুবে গেছেন। ওখানে এমনকি তাদের যে পারমাণবিক ঘাঁটি তার দোরগোড়ায় গিয়ে ভারতের মিসাইল আঘাত এনে এসে বসে আছে। নিজেরাই বলেছেন, সবাই জেনে গেছেন যে তাদের কতগুলো জেট ধ্বংস হয়ে গেছে। আর সবাই জেনে গেছে যে তারা আমাদের সীমানা পেরিয়ে কি এক পাও এগোতে পারেন। তাহলে কি দাঁড়ালো? ধনে মরেছেন, প্রাণে মরেছেন এবং মানে মরেছেন। তাহলে বাকিটা রইল কি? 16 আনাই ডুবে যাওয়ার কথা ধরে নিচ্ছি, তারপরেও তাদের দেশে সরকারটা রয়েছে, তারা এখনও স্বাধীন রাষ্ট্র। হ্যাঁ, পরাধীন এক অর্থে, কারণ তারা সন্ত্রাসবাদীদের হাতে পরাধীন, বা গণতন্ত্র সেটা তো সেনাবাহিনীর হাতে পরাধীন, কিন্তু তাও আছে তো, এখনও দখল করেনি কেউ। তো সুতরাং অর্ধেক তো ডুবে ছিলই, বাকি অর্ধেক সেটা তো ডুবে যাওয়ার পরিস্থিতি হয়েছে। এবার পরমাণু অস্ত্র দিয়ে বন্যা থামিয়ে দেখা, ওটা যে অন্য কোনো কাজে লাগবে না, গোটা অর্ধেক বিশ্ব ভুলে যান। ভারতেরও যে কিছু করতে পারবে না সে তো অপারেশন সিঁদুরের সময় বোঝা গেছে। বলেছিল তো অনেক কিছু, যদি করতে হতো, মারার হতো, মেরে দিত, সে তো মারেনি। সুতরাং ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। বাকিটা নিয়ে ভাবুন, যে সময়টা দরকার দেশটাকে বাঁচানোর, ডুবছে আক্ষরিক অর্থে জলে বানভাসি, এই পরমাণু অস্ত্র দিয়ে এবার দেখান, বন্যাটা থামান। তার বদলে তারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। আসিম মুনির আর কি বলেছিলেন? পাকিস্তানের মিসাইলের অভাব নেই, ভারত বাঁধ দিচ্ছে দেখলে 10টা মিসাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেওয়া হবে। তাহলে ওখানটায় বুঝতে পারছেন কি বুদ্ধি? এরপর আর ভবিষ্যতে ওই কথা ভুল করে ওদের বলা উচিত না। অবশ্য সেটা তো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের ব্যাপার, মুনিরের সুস্থ বুদ্ধি নেই, এটা সবাই পরিষ্কারভাবে জানি। একটা বাঁধ উপচে জল গেছে, তাতে ভেসে গেছে। ভারত যদি বাঁধের দরজা খুলে দেয় তাহলে কি হবে? ওই 10টা মিসাইল ছুঁড়ে বন্যার জল যে আটকানো যাবে না, সেটাকে বুঝতে পারছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল। তবে এই বন্যার জল নেমে গেলে পাকিস্তানের ফিল্ড মার্শাল নিশ্চিতভাবেই আবার লম্বা চওড়া ভাষণ দেবে, কারণ এই বড় বড় কথা বলাটা পাকিস্তানের ডিএনএতে রয়েছে। 2005 সালে কী হয়েছিল মনে আছে আপনাদের? পাক অধিকৃত কাশ্মীরে এমনই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, আর পাকিস্তান সরকার কি করেছিল? দুহাত তুলে দিয়েছিল, পিওকের থেকে জাস্ট মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ ক্ষমতাই তো নেই। ঠিক যেরকম এই 1.5 লাখ মানুষকে যে নিরাপদ আশ্রয় নিয়ে যাবে, ত্রাণ শিবির খুলবে, তারও তাদের কোনো বন্দোবস্ত নেই, সামর্থ্য নেই। ওই রাষ্ট্রপুঞ্জ এখন সাহায্য করছে। আর সেবার এই পাক অধিকৃত কাশ্মীরে ত্রাণের ব্যবস্থা কে করেছিল জানেন? ভারতকেই অর্থ সাহায্য করতে হচ্ছিল, কারণ ওই পিওকের মানুষদের আমরা আমাদের নাগরিক বলেই মনে করি। আমরা বিশ্বাস করি
ওই পাক অধিকৃত কাশ্মীর ওটা আসলে আমাদের দেশের অংশ, তাহলে তো তারা ওখানকার বাসিন্দারা আমাদেরই নাগরিক। আমরা আমাদের নাগরিকদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। পাক অধিকৃত কাশ্মীরের ভূমিকম্প সেটা মাত্র 20 বছর আগের ঘটনা, আরও পিছিয়ে যান তাহলে বুঝতে পারবেন সেই ট্র্যাডিশন সমানে চলছে। পাকিস্তানের ভারতের থেকে আর্থিক সাহায্য পাওয়ার কথা ছিল 75 কোটি টাকা সেই স্বাধীনতার সময়, কিন্তু কাশ্মীরের মৌলবাদীদের উস্কানি দিয়ে কাশ্মীরটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন জিন্নাহ। আর জানতে পেরে নেহেরু অর্থ সাহায্যের দ্বিতীয় কিস্তি দিতে একটু সময় নিচ্ছিলেন, যাতে ওই টাকাটা সন্ত্রাসের কাজে না লাগানো হয়। তখন মহাত্মা গান্ধী অনশনে বসেছিলেন। জাতির জনকের চাপেই নেহেরু পাকিস্তানকে অর্থ সাহায্য করতে বাধ্য হন। আর টাকাটা কিছু টাকা লাগায় তারা ওই সন্ত্রাসের কাজে মদত দিতে, আর বাকি টাকাটা ওই বনবাসী মানুষদের ত্রাণের বন্দোবস্ত করার সাহায্য করেছিল। ত্রাণ শিবিরে ত্রিপল কেনা হয়েছিল। তারপরে জন্মলগ্ন থেকেই পাকিস্তান হাত পাততে আর ভিক্ষে করতে শিখেছে। এটাই ওদের ভূত, এটাই ওদের ভবিষ্যৎ। বর্তমান তো বটেই, ছেড়ে দিয়ে দেখতেই পাচ্ছেন 2025-এ পৌঁছেও পাকিস্তান ভিক্ষে করেই চলেছে। মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা ভিখারি রাষ্ট্র আর ভিখারি প্রজন্ম তৈরি হচ্ছে। আর ভারত প্রজন্মের পর প্রজন্ম ধরে সাহায্য দিয়ে যাচ্ছে আর বদলে রক্তাক্ত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভারত একবারও বলেনি, আমরা ভারতবাসীরাও একবারও বলছি না যে আমাদের রক্তাক্ত করছে তো ওখানকার সাধারণ মানুষকে ওইভাবেই মেরে দিই, এই মানসিকতা আমাদের নেই। তবে অপারেশন সিঁদুরের পর পরিস্থিতিটা একটু হলেও হয়তো বদলে গেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, প্রায় 40 বার যুদ্ধ থামানোর দাবি করার পর ট্রাম্প তার বক্তব্যটা বদলে ফেলেছেন, বয়ান বদল করেছেন। এইভাবে বললে ভালো। এতদিন কি বলছিলেন যাবতীয় যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, মানে যে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়নি সব। আর ভারত পাকিস্তান যুদ্ধটা তো তিনিই থামালেন আর কি, তিনি বাণিজ্যিক হুমকি টুমকি দিয়ে থামিয়ে দিয়েছেন, এরকমই বলে আসছিলেন তিনি। ওই যুদ্ধ থামানোর দাবির থেকে তিনি সরেননি, কারণ তাহলে নোবেল শান্তি পুরস্কারটা ফসকে যাবে, এটা তো তিনি প্রাণ গেলেও করতে পারবেন না। কিন্তু বয়ানটা বদলেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবার দাবি করেছেন যে পাকিস্তানকে শাসানি দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন। আর মোদির সঙ্গে তার জাস্ট কথা হয়েছে, মানে ভারতকে শাসানি দিয়েছেন এটা বলা ধৃষ্টতা তার হয়নি, বুঝিয়ে দিয়েছেন অন্তত কথার তারতম্যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তার জানা আছে। বা আরেকটু উল্টো দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের সঙ্গে কিভাবে কথা বলা যায় সেটাই তিনি বলেছেন, যে ভাষাটা পাকিস্তান বোঝে। India and Pakistan were going to end up in a nuclear war if I didn't stop them. You know, it's sort of strange. I saw they were fighting. Then I saw 7 jets were shot down. I said, that's not good. That's a lot of jets, you know. $150 million planes were shot down. A lot of them. 7, maybe more than that. They didn't even report the real number. And I'm talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. And that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yep. You're going to put tariffs on you that was so high, I don't give a damn. Your head's going to spin. You're not going to end up in a war. Within about 5 hours, it was done. It was done. Now, maybe it starts again. I don't know. I don't think so, but I'll stop it if it does. We can't let these things happen. সিরিয়াসলি ভদ্রলোক না ক্লান্ত হন না, জানেন তো, অক্লান্তভাবে মিথ্যে বলে যান। বিশ্বাস করুন,
এই আপনাদের সঙ্গে এরকমভাবে বসে কথা বলছি তো, তাই এই মিথ্যেটাকে একটু কলোকাল ল্যাঙ্গুয়েজে বলতে পারছি না, কিন্তু ওনার জন্য ওই কথাগুলোই হচ্ছে একদম যথার্থ, যেগুলো বাড়িতে বসে যখন চা খেতে খেতে আড্ডা মেরে বন্ধুদের সঙ্গে তখন আপনারা যা বলেন এক্স্যাক্টলি তাই। এই লোকটা এই সবেরই যোগ্য, বিশ্বাস করুন। এতদিন ধরে বললেন ভারত পাকিস্তান দুজনকেই ওই বাণিজ্যিক চুক্তি ফুক্তির কথা বলে তিনি যুদ্ধটা থামিয়েছেন, এবার বয়ান বদল করে ফেললেন। এখন মোদি অসাধারণ লোক, তার সঙ্গে তিনি কথা বলেছেন বলে পাকিস্তানকে তিনি শাসিয়েছেন ওই বাণিজ্য চুক্তি করব না। পাকিস্তান হাতে পায়ে ধরেছে, তারপর ফোন করেছে নরেন্দ্র মোদীকে। এবার ভাবুন, মানে বক্তব্য বদল করেছেন ঠিক আছে, তার মধ্যে তিনি আগে যে একটা মিথ্যে কথা বলেছিলেন, গুল মেরেছিলেন, সেটা বেবাক ভুলে গেছেন, নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করেন। একটা ঠিক বলেছেন, পাকিস্তানকে তিনি 24 ঘন্টা সময় দিয়েছিলেন, বলেছিলেন ভারতকে বলতে হবে তাদের যে যুদ্ধ থামাতে চায়। পাকিস্তান কিন্তু তাই করেছে, 4 ঘন্টাতেই যুদ্ধ থামিয়ে দিয়েছে। ভারতও তো সেটাই বলেছে। বিদেশ মন্ত্রী তো সংসদে জানিয়েছেন যে পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতি অনুরোধ জানিয়েছিলেন, তারপর ভারত সেটা মেনেছিল। তৃতীয় কোনো পক্ষের কথা শোনা হয়নি। তাই ভারত এটাও বিবৃতি দিয়ে জানিয়েছিল যে ওই সময়কালে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী মোদির কোনো কথা হয়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সাথে কথা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সেটা জানিয়েছেন। ফলে বুঝতে পারছেন, এগুলো সব যখন সংসদে নথিবদ্ধ ব্যাপার, সেখানে তো সত্যের অপলাপ করার কোনো অবকাশ নেই। বুঝতেই পারছেন তার মানে যে ট্রাম্প একটা সত্যি বলেছেন, ধরে নিচ্ছি অ্যাটলিস্ট, কিন্তু একটা নিশ্চিতভাবেই মিথ্যে বলেছেন, মোদির সাথে তার কথা হয়নি। এটাও হয়তো 2 দিন পরে বদলে ফেলবেন আর কি, এই ভদ্রলোক সব পারে। তবে রাহুল গান্ধী আজ বিহারের মুজফ্ফরপুরে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নাকি ফোনে প্রধানমন্ত্রীর সাথে তুই তুকারি করে হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট সেটা বললেন না, কিন্তু মুশকিল হচ্ছে তিনি প্রত্যেকটা জায়গায় একটা কাজ করেছেন। এ ভদ্রলোককে যতটা মিথ্যেবাদী, যতটা মানে সুযোগ সন্ধানী, সস্তা মানসিকতার লোক বলে ভাবুন, আসলে এর মধ্যে একটা প্রচণ্ড শ্রুড মানসিকতা কাজ করে এবং ব্যবসায়ী সুলভ একটা মানসিকতা পুরো দস্তুর বর্তমান। অবশ্য ব্যবসায়ীর মধ্যে তো ব্যবসায়ী সুলভ বুদ্ধি থাকবে, আর কি থাকবে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এই বক্তব্যগুলো রাখছেন না, তার মধ্যে কিন্তু ভারতের ভেতরে বিরোধিতার জায়গাটা তৈরি করে দেওয়ার একটা ইন্ধন থাকছে। তিনি চান আমাদের দেশে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হোক। তিনি মুখে ভালো কথা বলবেন টেরিফিক লোক নরেন্দ্র মোদী, কিন্তু এমন কথা মানে মারপ্যাচে ব্যবস্থা করে দেবেন যাতে মোদী বিরোধিতার রাস্তা খুলে যায় বিরোধীদের সামনে। দেশের মধ্যে যদি মোদী যে মুহূর্তে একটু হলেও দুর্বল হবেন, সঙ্গে সঙ্গে ওই ট্রাম্পের বক্তব্য যে বদলে যাবে সেটা নিয়ে কোনো সংশয় নেই। এই বিষয়টা এরকমই, যার জন্য তো রাহুল গান্ধী বলতে পারছেন এটা তুই তুকারি করে হুমকি দিয়েছেন বলে বলতে পারছেন। আর প্রধানমন্ত্রী ওই ট্রাম্পের শাসানিতেই নাকি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন এটা বলতে পারছেন, যেটা ট্রাম্পও এখন বলছেন না। ट्रंप ने आज कहा, सुनिए, ट्रंप ने आज कहा कि जब हिंदुस्तान पाकिस्तान का युद्ध हो रहा था, मैंने फोन उठाया और नरेंद्र मोदी से कहा कि सुन, ये जो तू कर रहा है इसको 24 घंटे के अंदर बंद कर। और नरेंद्र मोदी ने 24 घंटे में नहीं, 5 घंटे में सारा का सारा रोक दिया। একই কথাটা যেটা ট্রাম্পের নাম দিয়ে বললেন রাহুল গান্ধী, সেটা ট্রাম্প যখন বললেন সেটা তো শুনলাম আমরা অন্যরকম, যেখানে তিনি পাকিস্তানকে ঠিক এই কথাগুলোই বলেছেন। এই কথাগুলো তো ভারতকে বলেছেন বলে বলেননি। দেখুন, নারেন্দ্র সারেন্ডার এই কথাটা রাহুল গান্ধী আর বলছেন না, তিনি বিহারে ভোট অধিকার যাত্রা করছেন। তার হাতিয়ার এখন বদলে গেছে, জাত গণনা আর ভোট চুরির অভিযোগ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু মোদির অদৃশ্য ছায়ার সঙ্গে রাহুল গান্ধীর লড়াই চলছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই জন্য মোদিকে দেশবাসীর সামনে দুর্বল প্রতিপন্ন করতে পারলেই
রাহুল গান্ধীর কাজের কাজটা হয়ে যাবে। আর তাহলে শুধু বিহার কেন, বিজেপি রাজ্যে রাজ্যে হারবে, এরাই তার অঙ্ক। কিন্তু অপারেশন সিঁদুর সেটা তো মোদিকে দেশবাসীর সামনে হিরো বানিয়ে রেখে দিয়েছে। এখন সংঘর্ষ বিরতির জন্য নরেন্দ্র মোদিকে ভীরু প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। অন্যার কিছু নেই অবশ্য এটার মধ্যে, রাজনীতিতে সব চলে। এখন তো আর ওই অপারেশন সিঁদুর চলছে না, ফলে দেশের স্বার্থে একজোট হয়ে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বরং এখন রাজনীতির স্বার্থে, নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে যাকে পারা যায়, যেভাবে পারা যায় আক্রমণ করা যেতে পারে, সেটাই করছেন তিনি। দেখুন, কংগ্রেস জামানায় মনমোহন সরকারকে তো ঠিক এইভাবেই দুর্বল বলতেন নরেন্দ্র মোদী। তাহলে আজকে রাহুল গান্ধী কেন উল্টোটা বলবেন না? তবে ওই তুই তোকারিটা একটু কানে লাগলো। আসলে বিহার বলেই তিনি হয়তো এই ধরনের শব্দ প্রয়োগ করলেন, হিন্দিতে বলছিলেন তো, এই লোকের ভাষাতে লোকের মতো করে বললে, দেহাতি ভাষায় বললে লোকজনের বুঝতে সুবিধা হবে বা খুব সহজে মনের মধ্যে গেঁথে যাবে, এটাই হয়তো তিনি ঠিক করেছেন আর কি। অথবা তেজস্বী যাদব এই ধরনের ভাবে এই ধরনের কথা বলতে রাহুলকে বুঝিয়েছেন কিনা আমরা জানি না। তবে রাহুল গান্ধীর পরামর্শদাতারা তাকে যে সঠিক ব্রিফ করছে বা তাকে বুদ্ধি দিচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। মোদির কায়াকে শেষ করার জন্য মোদির ছায়াকে নিশানা করা দরকার। ওই বলে না, সরকার কো মারনে সে পেলে সরকার কি সোচ কো মারনা পড়তা হ্যায়, এটাও সেরকম। সরকারের ভাবনাটাকে আক্রমণ করে, তাহলেই কাজের কাজ হয়ে যাবে। এই ভাবনার সাথে লড়াই, এটা কিন্তু একটা স্নায়ুর যুদ্ধ। এটাতে তো নরেন্দ্র মোদীও নেমেছেন, ওই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্নায়ুযুদ্ধ। আর তাতে ট্রাম্পের ফোন না ধরার মতো দৃঢ়তা দেখিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা এদেশের কোনো না, জার্মান সংবাদপত্র এই খবরটা করেছে। ট্রাম্প নাকি শুল্ক নিয়ে কথা বলতে 4 বার ফোন করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী সেই ফোন ধরেননি। দেখুন, একটা কথা তো পরিষ্কার, এই যাবতীয় চাপানুতর যত যাই চলুক, পাকিস্তান কিন্তু একটা ছোবল দেওয়ার অপেক্ষা রয়েছে। এরা সিধা হওয়ার নয়। ওই যে সেই বিদ্যাসাগর বলেছিলেন যে ও আমার অপকার করছে কেন, আমি ওর উপকার করেছি বলে তো মনে পড়ছে না। অর্থাৎ উপকারীকে সবসময় এই কৃতজ্ঞ লোকেরা এক একটা আক্রমণ করার জন্য, ছোবল মারার জন্য বসে থাকে। এটা ভারত খুব ভালোভাবে জানে। আর সেই জন্যেই তারা তো বারবার বলছে যে অপারেশন সিঁদুরকে বাতিল করা হয়নি, আপাতত স্থগিত রাখা হয়েছে, মানে যে কোনো সময় প্রয়োজন পড়বে আবার কাজে লাগানো হবে। আর ট্রাম্পের বক্তব্য শুনুন, তিনিও তো সে একই সুরে কথা বললেন, ভবিষ্যতে আবার এরম হতে পারে, তিনি নাকি আবার যুদ্ধটা থামিয়ে দেবেন। যেন বিশ্বের পরম বিধাতা, সব তার হাতে, লীলা তার, তিনি সব কিছু করছেন, তিনিই সব থামাচ্ছেন, তিনি মানে কি বলবো, ঈশ্বর। তবে হ্যাঁ, তার কথা নিয়ে খুব একটা ভারত যে মানে ভেবে ব্যস্ত হয়ে রয়েছে এরকম না। ভারত পাকিস্তানকে খুব ভালোভাবে চেনে, নিজেদের মতো করেই তারা প্রতি মুহূর্তে তাদের ওপর নজর রাখছে, কোন দিক দিয়ে তারা আক্রমণ করতে পারে সে একটা রাস্তা সম্প্রতি তারা বুঝতেও পেরেছেন। কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্ক করে দিয়েছেন যে এবার আর ওই জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাগুলো করেছে অনেকগুলো, কিন্তু সেগুলো সবই ব্যর্থ হয়েছে। তাই জন্য ভারতের ভেতরেই জঙ্গি তৈরি করে নাশকতা ঘটানোর চেষ্টা করতে পারে পাকিস্তান, স্ট্র্যাটেজি বদলাচ্ছে তারা। এবং সেটা কিভাবে হচ্ছে জানেন, কদিন আগে বলছিলাম, বাচ্চাদের হাতে এখন মোবাইল, সবাই অনলাইন অ্যাপ আর অনলাইন গেমিং নিয়ে মাতোয়ারা হয়ে রয়েছে। সেই অনলাইন গেমিং অ্যাপগুলোতেও নাকি ফাঁদ পাতছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো। কিছুদিন আগেই জঙ্গিদের ফান্ডিং নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করে FATF, দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। সেই রিপোর্টে বলা হয়
অনলাইন গেমিংয়ে টাকা চলে যাচ্ছে জঙ্গিদের ফান্ডে। জঙ্গিদের মতাদর্শ প্রচারের হাতিয়ারও অনলাইন গেমিং সাইট। নতুন সদস্য খোঁজা, মানুষকে উস্কানি দিতেও ব্যবহার অনলাইন গেমিং সাইটের। মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই জনতার কাছ থেকে জঙ্গিদের হাতে পৌঁছচ্ছে অর্থ। 21শে আগস্ট সংসদে পাশ হয় প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। সেই বিলেও বলা হয় অনলাইন গেমিংয়ে বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা। জঙ্গি সংগঠনগুলি টাকা তোলার প্ল্যাটফর্ম হয়ে উঠছে অনলাইন গেমিং। বেআইনি বার্তা চালাচালির মাধ্যমেও অনলাইন গেমিং সাইট বা অ্যাপগুলি। গেমিংয়ের যে টাকাটা আমাদের কোটি কোটি টাকার ব্যবসা চলছে, কোটি কোটি বিলিয়ন ডলারের, সেটা ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন মাধ্যমে সেটা কিন্তু বিদেশে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে টেরোরিস্ট ফান্ড বলুন সব কিছুই হতে পারে। এই জন্য আমাদের মানি গেমিং কন্ট্রোলের ওপরে একটা নতুন আইন এসছে। Money flows out of the country in cryptocurrency mostly, and it is actually international. Not of course it is completely interstate. But apart from being interstate, it is also international. এই প্রতারণাগুলো এখন তো এটা একটা ডিজিটাল টেররিজম বললেই চলে। অসাধু জায়গায় বলেই তো প্রতারণার টাকাটা যাচ্ছে। সুতরাং এগুলোর মধ্যে নিশ্চিতভাবে বলা না গেলেও বলা যায় যে এটা কোনো একটা অসাধু কাজের জন্যই ইউজ করা হচ্ছে এই মানিগুলোকে। এই বিল পাশের পরেই ব্যবসা বন্ধ করে দেয় পরিচিত সংস্থাগুলি, যেমন ড্রিম11, ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI এর স্পন্সর। আপাতত সম্পর্ক ছেদ। যে সম্পর্ক নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে কেন্দ্রের বিল সামনে আসার পর। এতদিন কারো সন্দেহ হলো না। দেখুন, এখানেই শেষ নয়, উৎসবের মরশুম আসছে তো। এটাই এই পাকিস্তানের মতো রাষ্ট্রগুলোর সব থেকে বড় সুযোগ। এই সুযোগ যে তারা কাজে লাগাতে চাইবে এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। সুতরাং সতর্ক থাকার সময় এসছে। জঙ্গিদের টার্গেট হতে পারে মহারাষ্ট্রের ওই গণেশ উৎসব, গণপতি। ইন্টেলিজেন্স রিপোর্ট কি বলছে জানেন? মহারাষ্ট্রের গণেশ পুজোর বড় বড় মণ্ডপগুলো ISIর টার্গেট। তাই জন্য গণেশ পুজো উপলক্ষে বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মহারাষ্ট্রকে। পুজো উৎসব মানেই তো মানুষের ভিড়, আর উৎসবের সেই ভিড় জঙ্গিদের সবসময় সফট টার্গেট হয়। তাই জন্য এই উৎসবের মরশুমে বাড়তি সতর্ক হতে হবে প্রশাসনকেও। দেখুন, একটা সময় ছিল না যখন বাংলায় এই উৎসবের মরশুম শুরু হতো 17ই সেপ্টেম্বর থেকে, মানে বিশ্বকর্মা পুজোর দিন। এবার বাঙালির এই পুজোর দিনটার একটা বিশেষত্ব আছে জানেন তো। সাধারণভাবে তা ইংরেজি ক্যালেন্ডার মিলিয়ে 17 তারিখেই হয়। সেই বিশ্বকর্মা পুজোর দিন ওই নীল আকাশে ঘুড়ি ওড়া, এগুলো যেন বাঙালির কাছে দুর্গা পুজোর বার্তা নিয়ে হাজির হতো। কিন্তু তার সঙ্গে সঙ্গে তো আরেকটা জিনিসও বিখ্যাত হয়ে গেছে। 17ই সেপ্টেম্বর তো নরেন্দ্র মোদীরও জন্মদিন। সেটা জেনেই কি মানে রাজনীতি কিন্তু প্রচুর খেয়াল টেয়াল করে, সুতরাং অপছন্দ হতে পারে সেটা। সেই জন্য কি এই 1 দশকে আমাদের এখানে ওই পুজোর সূচনার জায়গাটাও একটুখানি বদলে ফেলা হলো। মানে জাস্ট মজা করলাম, এটা ব্যাপারটা সেরকম না। স্বাভাবিক নিয়মেই বা বাড়তি উৎসাহেই হয়তো বাঙালির পুজোর মরশুম এখন শুরু হচ্ছে এই গণপতি দিয়ে। আজ সেই গণেশ চতুর্থী। বদলে যাচ্ছে সব কিছু জানেন তো। গত 10 বছর ধরে গণেশ পুজোকে অনেকটাই আপন করে নিয়েছে বাঙালি। হ্যাঁ, এক্ষেত্রে এই বাঙালির অস্মিতা, নিজস্ব ভাবনা, চিন্তা, ঐতিহ্য কোনোটাই বাঙালিকে উদার হওয়ার থেকে আটকাতে পারেনি। কারণ বাঙালি তো সেই মেলা বা মিলেমিতে সেই কবের থেকে মজে আছে, তাই না? ব্যোমকেশ বরদা গল্পে শরদিন্দু কি লিখেছিলেন একবার ভাবুন তো। 2 জন বাঙালি এক হলেই একটা বারোয়ারি পুজো হয়, আর 3 জন বাঙালি হয়ে গেলেই শুরু হয়ে যায় দলাদলি। এটা তার রসিকতা ছিল। কিন্তু চারদিকে যা হচ্ছে তা দেখলে বলতেই পারেন যে বাঙালির পুজো মানেই পলিটিক্স। কারণ গত 2 দশকে নাম করা দুর্গা পুজোগুলোর প্রায় সবকটারই পৃষ্ঠপোষক কোনো না কোনো নেতা মন্ত্রী। পুজো পলিটিক্সের এই সমীকরণেই চালু হয়ে গেছে হ্যাঁ গণেশ পুজো। এখানেও সেই একই হিসেব বর্তমান। গণপতির আরাধনায় বাংলায় রাজনীতির নেতারা সবাই সামিল হয়ে গেছে। ওসব দেখুন, পুজো রাজনীতিতে শুধু যে বাঙালি জড়িয়ে পড়ে এই জন্য তাদের যে বারবার কাঠগড়ায় তোলা হয়, এটা ঠিক না জানেন তো। বিশেষ করে এই গণেশ পুজোর ক্ষেত্রে ইতিহাস কি বলছে জানেন? বারোয়ারি গণেশ পুজোর চল শুরুই হয়েছিল এই রাজনীতি দিয়ে। এর সঙ্গে রাজনীতির অঙ্গাঙ্গিক যোগাযোগ 100 বছরের বেশি আগে মহারাষ্ট্রে
গণেশ চতুর্থীকে বাল গঙ্গাধর তিলক হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। মানে তিলকের জীবনীকার সদানন্দ মোরের মতো অনেকেই মনে করে ইংরেজদের ওই ডিভাইড অ্যান্ড রুল নীতিকে চ্যালেঞ্জ করতেই তিলক অস্ত্র করেছিলেন গণেশ চতুর্থীকে। ঠিক যেভাবে রবীন্দ্রনাথ এখানে রাখি বন্ধন উৎসবটা শুরু করেছিলেন। বাংলাতেও তো দুর্গা পুজোকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে কাজে লাগিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি করেছিলেন না ওই বাগবাজারের পুজো, সেখানে লাঠি খেলা, অস্ত্রের মহড়া দিয়ে তিনিই তো চালু করেছিলেন বীরাষ্টমীর ট্র্যাডিশনটা। তাই বলতেই পারেন যে পুজোর সঙ্গে পলিটিক্স মিশে যাওয়ার সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। কিন্তু দেখুন, ভোটমুখী বাংলা তো, সিদ্ধিবিনায়কের কৃপায় কার যে রাজনৈতিক সিদ্ধি লাভ হবে সেটা নিয়ে এখন অঙ্ক কষছেন রাজনীতিকরা, এটা শিওর। আর আমরা সাধারণ মানুষ, আমরাও কিন্তু মজে আছি। কেন মজে আছি সে তো বুঝতেই পারছে। মূলত মারাঠিদের অঞ্চলে মহারাষ্ট্রে বেশি পুজো হতো, এখন বাংলাও গণেশ পুজো করছে। দেবতার সাথে তো কারো বিরোধ নেই, দেবতাকে রাজনৈতিক আঙিনায় টেনে নিয়ে পলিটিসাইজ করার বিরুদ্ধে তৃণমূল আগেও করেছে, আজও করছে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। এরা ক্ষমতায় আসার পরে বাংলার গণেশ উল্টে গেছে, এখন এরা গণেশ পুজো করছে। ও করে কি লাভ আছে বলুন? বাংলা তখন এই চেহারা হয়েছে, বন্ধ কারখানার গেটের বাইরে বিশ্বকর্মা পুজো করে তৃণমূল, আর গোটা বাংলার গণেশ উল্টে দিয়ে নেতারা গণেশ পুজো করে বেড়ায়। আর যে রাজ্যে রোজ গণেশ উল্টাচ্ছে, গণেশের ইঁদুরকেও যখন রাজ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনি গণেশ পুজো করে যদি ভাবেন বাংলার সিদ্ধি লাভ হবে, এটা হাস্যকর। দেখুন, তৃণমূল নেতারা তারা কিন্তু বলতে পারেন যে বাম আর বিজেপির যে তলায় তলায় একটা যোগাযোগ আছে, তাদের বক্তব্য দেখেই বোঝা যাচ্ছে দুজনেই কিন্তু এই বাংলার গণেশ উল্টানোর উদাহরণটা টেনে নিয়ে এসছেন, এক সুরে কথা বলছেন। আসলে রাজনীতিকরা না এইটা হচ্ছে মজা। এই কথাবার্তা শুনে কখনো কার সঙ্গে কার যোগাযোগ, কেন কথা মিলে যাচ্ছে, এসব নিয়ে কখনো মাথা ঘামাবেন না, কারণ এদের বলার বিষয়বস্তু এতই সীমিত এবং এতটাই ছকে বাঁধা, ওর বাইরে কেউ বেরোতে পারেন না। ওই ঘুরিয়ে ফিরে কয়েকটা জিনিস এদের মুখের মধ্যে ঘুরে ফিরে আসে, সেটাই আমাদের শুনতে হয়, তাই একই রকম লাগে। কদিন পর দেখবেন আলাদা করে কারোর মুখ না দেখিয়ে শুধু বক্তব্যগুলো চালিয়ে দিলেই হবে, বা একটা বক্তব্য চালিয়ে দিয়ে 3টে মুখ দিয়ে দিলাম বা 4টে মুখ দিয়ে দিলাম, একই রকম তো বলে। একটা জিনিস পুরস্কার জানেন তো, এই পুজোর উৎসবে রাজনীতির রং আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, শুধু এখন একটু আগ্রাসী চেহারা নিয়েছে। দেখুন, পুজোর দখল মানে এলাকার দখল, তাই ফর্মুলা একটাই, জোর যার মুলুক তার। পুজোর প্রতিযোগিতাতেও তাই এগিয়ে রয়েছেন ওই শাসক দলের নেতা মন্ত্রীরাই। শাসন আর রাজনীতি, এই সমীকরণটা মেনেই তো গত 1 দশকে পুজো আরে বহরে অনেকটা বেড়ে গেছে। এবার পুজো মানে সব পুজো, পুজো মানে এখন মহালয়ার থেকে শুরু হয়ে যাওয়া আর এক পক্ষ ধরে চলা একটা লম্বা ইনিংস। উৎসবের উষ্ণতা বাড়াতে তার সঙ্গে রয়েছে রাজ অনুগ্রহের বন্দোবস্ত। এই যে পুজো অনুদান, সরকার এই ক্লাবগুলোকে যে টাকা দিচ্ছে, সেটা রাজ অনুগ্রহ ছাড়া এটাকে কী বলবেন আপনারা? আরেকটা জিনিসও বলতে পারেন, সহজ, ওই বলে না সহজ শর্তে ঋণ নিন, এটা ঋণ না, এটা অনুদান, কিন্তু সহজ শর্তে। দেখুন, 2019-এ প্রত্যেকটা ক্লাবকে 25,000 টাকা করে অনুদান দিয়ে শুরু করেছিল রাজ্য ওই অনুদান দেওয়াটা, উৎসবের খয়রাতি অথবা ওই সহজ শর্তে ঋণ। সেটা কেন বলছি আপনাদের। আর এবার এই অনুদানের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ক্লাব পিছু 1,10,000 টাকা। মানে ভাবুন তো, ওই 19 থেকে এটা হচ্ছে 25, 6 বছর, কি পরিমাণ! মানে অর্থনীতি যদি এই রকম লাফিয়ে লাফিয়ে এত পার্সেন্টেজে বাড়তো, বা ধরুন আমাদের এখানে কর্মসংস্থান যদি লাফিয়ে লাফিয়ে এইভাবে বাড়তো, বা ধরুন শিক্ষার ক্ষেত্রে আমাদের মানটা এইভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তো, শিল্প সেটা যদি এরকম লাফিয়ে লাফিয়ে বাড়তো, এই সমস্ত বলতে নেই, এইগুলো নিন্দুকেরা বলে, এইগুলো ছেড়ে দিন, যেটা হচ্ছে সেটা নিয়ে থাকি না। ঠিক বলেছেন। আর সহজ শর্তে বললাম কেন? তার কারণ হচ্ছে যে একটা নামকাওয়াস্তে হিসেব দিতে হতো। এবার এইটা হাইকোর্টও কিন্তু এইবার সেটাতে সায় দিয়ে দিয়েছে। হাইকোর্টে
অনুদান আটকাতে একটা মামলা হয়েছিল, কিন্তু সেই মামলায় খুব তাৎপর্যপূর্ণ একটা রায় দিয়ে দিয়েছে কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্পষ্ট নির্দেশ কি জানেন? কিভাবে টাকা খরচ হচ্ছে তার হিসেব দিলেই তবে অনুদান মিলবে। এবার কড়া শুনে আপনি বলতে পারেন হিসেব দিতে হবে তবে অনুদান মিলবে, এবার হিসেবটা কে কিভাবে দেবে সেটা তো তাদের ওপর নির্ভর করছে। আর যারা সেই হিসেবটা নিচ্ছে তারা সেই হিসেবটাকে অ্যাকসেপ্ট করছে কিনা তার ওপর নির্ভর করছে। অ্যাকসেপ্টেন্স তো 100% অলমোস্ট। রাজ্য কোর্টকে জানিয়ে দিয়েছে 41,795টা পুজো কমিটি টাকা নিয়েছিল, মানে অনুদান নিয়েছিল আর কি। তার মধ্যে মাত্র 3টে ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি, বাকি সবাই দিয়ে দিয়েছে। একে 100% বলবেন না তো কি বলবেন? এবার ডিভিশন বেঞ্চ তারা বিশ্বাস করে যে হিসেব ছাড়া সরকারি টাকা খরচ করা যায় না। হিসেব যখন পেয়ে গেছে সরকার তখন তো ডিভিশন বেঞ্চেরও কিছু বলার নেই। সুতরাং এই সহজ শর্তে টাকা দেওয়াটা একদম বৈধ। দেখুন, সরকার নিঃসন্দেহে স্বস্তি পেয়েছে, এটা তো বুঝতে পারছি, কিন্তু এই সরকারি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রসঙ্গটা যে এসে গেল মানে কোর্টে, এটা কিন্তু সরকারের অস্বস্তি একই সঙ্গে বাড়িয়েও দিয়েছে, জানেন তো? কেন জানেন? এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা না দিতে পারার জন্যই তো আবাস যোজনা 100 দিনের কাজে কেন্দ্রের টাকাগুলো সব আটকে গেছে। কেন্দ্র টাকা দিচ্ছে না, তারা খালি বলে যাচ্ছে আমাদের হিসেব দাও, আমরা টাকা দিচ্ছি, সহজ শর্তে ঋণ। আর সরকার পুজোর অনুদানের ক্ষেত্রে বলছে ওই 3টে ছাড়া সব ক্লাব, মানে প্রায় 100% ক্লাব তাদের অনুদানের খরচের হিসেব দিয়ে দিয়েছে, মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে। এবার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়াটা যদি খুব কঠিন ব্যাপার হতো তাহলে এত সহজে এরকম বেশিরভাগ এতগুলো ক্লাব যারা নিয়েছে 3 জন বাদ দিয়ে সবাই দিয়ে দিতে পারতো, তাহলে দেওয়াটা খুব সহজ। প্রশ্ন একটাই, এই ক্লাবগুলো যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারে সরকারি টাকা, তাহলে রাজ্য সরকার কেন এই কেন্দ্রীয় প্রকল্পের টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না? যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে, প্রত্যেকের মাথায় 70,000 টাকা করে ঋণ নিয়ে করছেন। আপনি এইসব করছেন, খেলা মেলা সব করুন, 1,10,000 কার পকেট কেটে কি করছেন সবাই জানে। যত খুশি যা খুশি দিন, ভোট আপনাকে কেউ দিবে না। কোনো প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না। এই পুজো মানেটা কি, চাঁদা দেওয়া মানেটা কি ভোট দাও, আর তো কিছু না। ভোটের সওদাগিরি করছেন, দেবীকে পুজো নামে দেবীকেই আপনি বেচছেন বাজারে। কার্যত সব কমিটি প্রত্যেক বছর যে টাকাটি পায় তার হিসাব দেয়, এবং যে কমিটি হিসাব দিতে পারবে না পরের বছর তার অনুদানটাও আটকে যাবে। দেখুন, 1 দশক আগেও পাড়ার মোড়ে মোড়ে সরস্বতী পুজো দেখতাম, এখন সংখ্যাটা কমে গেছে। আমরাও ছোটোবেলায় রাত জেগে সরস্বতী পুজোর প্যান্ডেল বানিয়েছি। আজকালকার ছেলেমেয়েরা দেখুন চাঁদা তুলে ওই সরস্বতী বানান লেখার পরীক্ষা দিয়ে পুজো টুজো করার ধার ধারে না। তাই সরস্বতী ঠাকুর সর্বজনীন হতে গিয়েও হতে পারেননি। সর্বজনীন হলে সরকারি অনুদান জুটতে পারত। তবে সরস্বতীর ভাগ্যে শিখে না ছিললেও এই গণেশের কপাল কিন্তু তুঙ্গে। যে হারে গণেশ পুজো বেড়ে গেছে তাতে অদূর ভবিষ্যতে সরকার গণেশ পুজোতেও অনুদান দিতে পারে, জানেন তো? মনে হচ্ছে। দেখুন, মহারাষ্ট্রে ছুটি, আজ না হোক কাল বাংলাতেও ছুটি ঘোষণা হতেই পারে। বাংলাতে সমস্ত খুব রিলিজিয়াস মাইন্ডেড না, ভক্তিভাবটা প্রবল আমাদের এখানে। দুর্গা পুজোয় 12 দিন সরকারি ছুটি আছে। অক্টোবরে রয়েছে ছট পুজো, ছট পুজোতেও ছুটি আছে, এমনকি জামাই ষষ্ঠীতেও হাফ ডে। মানে উৎসবকে প্রায়োরিটি দিতেই হবে, উৎসবে প্রায়োরিটি দিতেই সরকার ছুটি দেয়। এবার কাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, ফ্লেক্স, ব্যানার, মঞ্চ, নাচ গান সব রেডি। মানে তৃণমূলের কাছে এটাও একটা উৎসব। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে প্রতিটা কথায় এই যে শাসক দলের লোকজন বলেন এখন গোটা রাজ্য জুড়ে সবাই তো প্রায় তৃণমূল, বাকি বিরোধী কেউ নেই, তারা দেখতেই পান না। তো সবাই যখন তৃণমূল হয়ে গেছেন তখন এটা সর্বজনীন একটা উৎসব। এই টিএমসিপির বাচ্চাদের উৎসব, যেরকম বড়দের উৎসব দুর্গা পুজো আর বাচ্চাদের উৎসব আগে ছিল ওই সরস্বতী পুজো, এটা তো সেরকম বড়দের উৎসব অনেকগুলো আছে আর কি। তো এবার বাচ্চাদের উৎসব টিএমসিপির জন্মদিন। একটা কথা বলুন না, উৎসবের সময় কারোর মন পড়াশোনায় বসে? একবার ভেবে দেখুন, সেই ছোট্টবেলার গানটা 2 1 কে 2, 2 2 4,
3 দুগুণে 6, 4 দুগুণে 8, ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ। গুরুমশাই বসে আছেন, চশমাটি 8-60, বাবুর সেই গান। পড়াশুনোতে মন বসে না, তার উপর আবার পরীক্ষা, কোনো মানে হয়? তাই জন্যই তো ওই টিএমসি চেয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা স্থগিত থাক এই দিনটাতে, উৎসবের দিনে পরীক্ষা হয় কোনো। সরকারও প্রায় সেরকমই চেয়ে ফেলেছিল, একদম ন্যায্য দাবি। উৎসবের সময় আন্দোলন বন্ধ হলে পরীক্ষা কেন স্থগিত হবে না? হয়েছিল তো গত বছর পুজোর সময় আন্দোলনটা স্থগিত রাখার দাবি জানিয়েছিল সরকার। মুখ্যমন্ত্রী বলেছিলেন তার দাবি মেনে তিলোত্তমা আন্দোলনটা থেমে গেছিল, কিন্তু পুজো মিটতেই আন্দোলনটাও মাটিতে মিশে গেছিল। আচ্ছা, উপাচার্য শান্তা দত্ত এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তেমনই কি কিছু ভেবেছেন নাকি যে একদিন পরীক্ষা বন্ধ হলেই ভবিষ্যতে সে পরীক্ষা হওয়ার রাস্তা আর খুলবে না, পুরো পরীক্ষাটাই হয়তো উঠে গেল? এরকম কিছু আশঙ্কা করেছিলেন নাকি? আরও একটা প্রশ্ন আছে, দেখুন, প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা হলে গোঁসা, তাহলে সেই গোঁসার আমরা ওরা হচ্ছে কেন? কলকাতার ক্ষেত্রে সরকার থেকে শুরু করে শাসক দলের সবাই খড়গহস্ত, সেই গোঁসাটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে না কেন? বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ মানে ওইখানে ওই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 10টা কলেজে কালকে পরীক্ষা রয়েছে, পরীক্ষা বাতিলের কোনো দাবি জানায় টিএমসিপি, না ওই বিশ্ববিদ্যালয়ের ইউনিট, না ওই 10টা কলেজের ইউনিট। তাহলে শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে এই আপত্তি কেন? তাহলে পরীক্ষাটা কি উপলক্ষ? আসল লক্ষ্য কি অপছন্দের উপাচার্য? বলাটা মুশকিল। তবে শেষ পর্যন্ত সরকার আর শাসকের অজস্র আবেদনের পরেও কাল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন আর বাণিজ্যের পরীক্ষাটা হচ্ছে। উৎসবও হবে, পরীক্ষাও হবে, পাশাপাশি চলুক। আর তাতে শাসকের রাগ, হ্যাঁ সেটাও স্বাভাবিকভাবেই হবে, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। রাগের বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে। তবে দিনের শেষে একটা কিন্তু মজার ব্যাপার জানেন তো, দেখুন আজকের দিন ওই বললাম গণেশ পুজোর কাছে সব জায়গায় হেরে গেছে সরস্বতী পুজো। আজকের দিনে এটা খুব পরিষ্কার ব্যাপার, মানুষজন অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছে। বিদ্যার দেবীর আরাধনা করে বিশেষ কিছু হবে না এখন, যা কিছু গণেশ, এবং যেহেতু এ রাজ্যের থেকে অন্য রাজ্যে সেই গণেশ প্রাপ্তির সম্ভাবনাটা বেশি, এটা মাথায় রেখেই পারফেক্ট দেবতা হিসেবে গণেশকেই হয়তো সবাই বেছে নিচ্ছে, ফলে তার প্রসার প্রতিপত্তি অনেক বেড়েছে। কিন্তু যেখানেই জিতুন তিনি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী কিন্তু জিতে গেছে। হাজারো নয়, লাখো লাখো ছাত্রছাত্রীরা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকা নিয়ে এই কলকাতার বুকে রওনা দিয়েছে বলে আমি খবর পেয়েছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এইবারের ছাত্র সমাবেশটি ভারতবর্ষের নিরিখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত হতে চলেছে। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না, তারা পরীক্ষা দেবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে, 28শে আগস্টে পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। একেবারে ব্রেন ফেল করে গেলে বা জানি যে যা খুশি করতে পারি, আমাদের কোনো সাজে হবে না, এরকম একটা ধারণা থেকে এই জাতীয় জিনিসগুলো করতে পারি। পরিষদ কর্মী সমর্থকদের কাছে আবেদন করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। আজকে এটা তো ঘটনা যে ইউনিভার্সিটি নির্বুদ্ধিতার কাজ করেছেন। পরিষ্কার কথা, ওনাকে যিনি অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ রাজ্যপাল এবং তার রাজনৈতিক প্রভুদের স্যাটিসফাই করতে হবে, যাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিনে পরীক্ষা ফেলে শাসক দলকে বিড়ম্বনায় ফেলা যায়। দেখুন, শাসক দলের অভিযোগ শুনলেন, রাজ্যপাল নিযুক্ত এই উপাচার্য সরকার বিরোধী, আর বিজেপির পাল্টা অভিযোগ যে উপাচার্যদের একাংশ সরকারের হয়ে কাজ করছে। তার মানে বুঝতে পারছেন, উপাচার্য থেকে শিক্ষক সবাই প্রশ্নের মুখে, সবাইকে নিয়ে প্রশ্ন, অথচ আপনার আমার মনে কোনো প্রশ্ন নেই, আমাদের প্রশ্ন তোলার অধিকারই নেই, কারণ আপনার এদের সবার কাছেই গিনিপিক তো আমরা, তাই না? সুতরাং এই সমস্ত আমাদের অ্যাঙ্গেল থেকে দেখবেন না, রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখুন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনোটাই আর বিতর্কহীন থাকছে না, এইটা ভাবুন। শান্তা দত্তকে বুঝে নেবেন বলেছেন তৃণমূলের
ছাত্র নেতা। কয়েকদিন আগে এই শান্তা দত্ত আমাদের বলেছিলেন তার ঘরে অন্তত 6টা মেডেল রয়েছে, সবকটা শিক্ষাগত যোগ্যতা। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছিলেন শান্তা দত্ত। তাকে রাজনীতির নেতারা বলছেন সবক শেখাবে। একজন ছাত্র নেতা, তিনি জিজ্ঞেস করছেন তার শিক্ষাগত যোগ্যতা কত। এটাই তো বাস্তব। সবার অধিকার আছে, গণতন্ত্র, সবাই সব কিছুকে প্রশ্ন করতে পারে, চেয়ারকে প্রশ্ন করতে পারে। ভাবুন তো, একজন ছাত্র নেতা যার এখনো কদ্দূর কি ডিগ্রি হয়েছে তিনিই ভালো জানেন। এই 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 অধিকার বোধটা, এইভাবে অ্যালাউ করাটা যদি থাকে তবেই না গণতন্ত্র সফল হয়। আমাদের গণতন্ত্রের মতো সফল গণতন্ত্র আর কোথাও নেই। এই জন্যই দেখুন, শান্তা দত্তকে শিক্ষা দেবে ঠিক হয়েছে রাজনীতি, ওই শুনলেন। আর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে রাজ্যপালকে শাস্তি দিতে হবে। কাকে? না সেখানকার উপাচার্যকে। দুটোই শিক্ষা। রাজ্যপালই দুটো জায়গায় নিয়োগ করেছিলেন, এবার তিনি শাস্তি দিচ্ছেন। আর আরেক জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তার হয়ে তার লোক। মানে কিরকম এক যাত্রায় কি অদ্ভুতভাবে পৃথক ফল করে দিতে পারে না রাজনীতি। দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই গৌড়বঙ্গের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শান্তা দত্তের বিরুদ্ধেও তো তেমনই অভিযোগ তুলছে শাসক শিবির। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর খরচ চোখ কপালে তুলেছিল, আমরা দেখিয়েছিলাম সেটা TV9। এছাড়াও আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। এবার শোনা যাচ্ছে সেগুলোর বাইরেও, মানে সেগুলো ধরেছেন কিনা জানি না, কিন্তু সমাবর্তন অনুষ্ঠানটা উপাচার্য করেননি, তাই তাকে অপসারিত করা হচ্ছে। দেখুন, শিক্ষায় রাজনীতি থাকবেই, এটা আমরা বুঝে গেছি, কিন্তু শিক্ষা বাদ দিয়ে শুধুই রাজনীতি থাকলে সরকারের, দেখুন এটা লক্ষ্য পূরণ হবে কিনা আমরা জানি না, কিন্তু সমাজটা এগোবে কি করে বলুন তো। দেখুন, এত এত ভাবার কোনো মানে হয় না, জানেন তো। শিক্ষার কি হবে? রাজনীতি তো আছে, রাজনীতি থাকলেই সমাজকে এগিয়ে দেবে। রাজনীতি এখন শিক্ষার থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু মুশকিল হলো সেই রাজনীতিটাও কি ঠিকঠাক হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয় না, এ নিয়ে আদালতে মামলা হয়েছে। কিছুদিন আগেই হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল, বলা হয়েছিল যে রাজ্য সরকার অবিলম্বে ওই ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করুক। মামলার শুনানিতে রাজ্য এক অদ্ভুত দাবি করেছে। রাজ্যের বক্তব্য হচ্ছে সরকার নির্বাচনের পক্ষে, কিন্তু কলেজগুলো ভোট করতে চাইছে না। কি সাংঘাতিক কথা বলুন তো। সব কলেজ বিশ্ববিদ্যালয় কি তার মানে এই শান্তা দত্তের মতো সরকার বিরোধীরা বসে আছেন? সরকার চাইছে, তারা মানছেন না। সরকার শান্তা দত্তকে বিরোধী ভাবছে, বাকিদের একই রকম ভাবছে নাকি? তাহলে তো পুরো শিক্ষা প্রতিষ্ঠানটাকেই সরকার বিরোধী পক্ষ ধরে নিচ্ছে। তাহলে শিক্ষাটা ডকে উঠবে, এটাতে আর অবাক হওয়ার কি আছে? মানে যত দোষ সব ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, সরকার তো তাই বলেছে। এবার এই আবহে আরেকটা, কালকে প্রতিষ্ঠা দিবস। এবার এইরকম প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই কিছু না কিছু বার্তা দেন ছাত্রদের জন্য। দলনেত্রী, এতদিন লড়াই করে উঠে আসা নেত্রী, তিনি তো বার্তা দিতেই পারেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আজ এইবারের বার্তাটা না, আমার মনে হয় সতর্ক বার্তা হবে, জানেন তো। মানে এমনিতে আমজনতা, আপনার আমাদের স্মৃতিশক্তিটা একটু দুর্বল, কিন্তু তাও যদ্দূর মনে পড়ছে গতবার ঠিক এরকমই একটা ঘোষণা হয়েছিল, যে ঘোষণার মধ্যে দিয়ে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে শুরু করার বার্তা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে সেই নির্বাচন হলে যাতে মহিলারা বেশি সংখ্যায় তাতে প্রার্থী হন, সেরকম একটা বার্তা দিয়েছিলেন। মানে নির্বাচনের একটা সদিচ্ছা ব্যবস্থাপনা বা নির্দেশিকা, প্রচ্ছন্ন নির্দেশিকা গতবারই দেওয়া হয়েছিল। সেটা তার মানে এই বছর পর্যন্ত সেটা নিয়ে যখন এখনও মামলা হচ্ছে, তার মানে সেটা কেউ পালন করেননি। সরকারের শীর্ষ কর্তৃর ইচ্ছে থাকা সত্ত্বেও, বক্তব্য রাখা সত্ত্বেও সেটা পালন করছে না, এটা তো হতে পারে না। সুতরাং নিশ্চয়ই এইবার যারা এই কথাগুলো শোনেননি তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা পাওয়া যাবে এইবার। আগামী দিন আমার টার্গেট, আমি ইলেকশন করিয়ে দেবো, পুজো টুজোগুলো হয়ে যাক, কারণ বিল একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। যে বিলটা করা আছে ওটা সেন্ট জেভিয়ার্সের কায়দায়,
ওটা পলিটিক্যাল ইলেকশনের নয়। ওই বিলটা নেক্সট অ্যাসেম্বলিতে অ্যামেন্ডমেন্ট করব এবং পুজো টুজোর ঝামেলাগুলো হয়ে যাক, তারপরে আপনাদের ইলেকশন করব। আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন 55% আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করব। 55%। আমি ব্রাত্য সেখানে আছে, আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেবো। মানে গত বছর পুজোর পর তিনি নির্বাচন করতে বলেছিলেন, এখন পর্যন্ত হলো না। সব দোষ ওই শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষক বলুন, উপাচার্য বলুন, কলেজ, বিশ্ববিদ্যালয়, মানে শিক্ষার সঙ্গে যুক্ত সবাই আসলে রাজনীতির ওই শাঁখের করাতের মধ্যে পড়ে গেছে। যেদিকেই রাজনীতি যাক না কেন তাদের কোনো না কোনো অংশ কাটা পড়াটা মাস্ট। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।